আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কত দূর পড়ছিলাম? এই হোমোজেনাস আর হেটেরোজেনাসের ডিফারেন্স পর্যন্ত, তাই না? তাই তো? জি স্যার। জি স্যার। ওকে, আমরা আজকে যে শুরু করব এটার পরে থেকে আমরা আসলে এই যে প্রত্যেকটা যে আলাদা আলাদা সিস্টেম নিয়ে এখানে দেখলাম যে কোনটা হোমোজেনাস কোনটা হেটেরোজেনাস, তার ডেসক্রিপশন বা তার ডিসকাশনে যাব, তার অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি সেগুলি জানার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে যেটা আসবো বাল্ক পলিমারাইজেশন অথবা মাস পলিমারাইজেশন। ঠিক আছে, বাল্ক বা মাস বলতে মাস শব্দটা ইউজ করলে আপনাদের বুঝতে বেশি সহজ হবে। ঘন মানে অর্থাৎ ইন জেনারেল, একেবারে সাধারণ যে প্রসেস কমন, সেটাকে আমরা বলতেছি বাল্ক পলিমারাইজেশন আর মাস পলিমারাইজেশন। ঠিক আছে, আচ্ছা প্রথমটা কি আসতেছে? নাফিউ, ভিডিও অন হয়ে আছে? আচ্ছা ঠিক আছে। বাল্ক পলিমারাইজেশনের ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল করতে হবে, দেখেন এখানে কি বলছে, ইন দিস টাইপ অফ পলিমারাইজেশন দ্য মনোমার ইজ টেকেন ইন লিকুইড ফর্ম। মনোমারটা কি অবস্থায় থাকবে? লিকুইড। দ্য ইনিশিয়েটরস, আমি একটু আপনাদেরকে হাইলাইট করে করে দেই, তাহলে আরো সহজ হবে আশা করি। তাহলে মনোমারটা থাকবে হলো মনোমার থাকবে ইজ টেকেন ইন লিকুইড ফর্ম। আচ্ছা, এবার দ্য ইনিশিয়েটরস চেইন ট্রান্সফার এজেন্ট, ঠিক আছে, ইউজ টু কন্ট্রোল দি মলিকুলার ওয়েট আর ডিজলভড ইন মনোমার। এই যে আমরা যে জিনিসগুলি নিব, ইনিশিয়েটর চেইন ট্রান্সফার এজেন্ট, এইগুলি নর্মালি সলিড অবস্থায় পাওয়া যায়, নর্মাল। ঠিক আছে, আমরা যে কমন যে ইনিশিয়েটর বা চেইন ট্রান্সফার এজেন্ট ব্যবহার করি, এগুলো সলিড হতে পারে, আবার লিকুইডও হতে পারে। তবে অনেক ক্ষেত্রে এই সলিডটা ব্যবহার করা হয়। যেমন যদি আপনি ইনিশিয়েটরের ক্ষেত্রে পারসালফেট ইনিশিয়েটর ইউজ করেন, পারসালফেট গুলি সাধারণত সলিড হয়। লিকুইডও আছে অনেক রকম, তবে মানে এমন একটা ইনিশিয়েটর বা চেইন ট্রান্সফার এজেন্ট নিতে হবে যে কি হবে, মনোমারের মধ্যে সলিউবল হবে। এটা হলো আপনার প্রথম শর্ত। আচ্ছা, দেন দ্য সিস্টেম বিকামস হোমোজেনাস। আপনি মিক্স করার পরে সিস্টেমটা হোমোজেনাস হলো। দ্য রিয়াকশন মাস, অর্থাৎ যে রিয়াকশনের যে মিডিয়ামের মধ্যে মিক্স করার পরে যে টোটাল যে মিক্সচারটা আপনি পেলেন, সেই রিয়াকশন মাস ইজ হিটেড, তাপ দিতে হবে। এটা পলিমারাইজেশনের ক্ষেত্রে করতেই হবে। অর এক্সপোজ টু রেডিয়েশন, যদি আপনি হিট না দেন তাহলে আপনাকে কি করতে হবে, রেডিয়েশন বা তেজস্ক্রিয় রশ্মির উপস্থিতিতে বিক্রিয়াটাকে শুরু করতে হবে। ঠিক আছে, ফর দ্য পারপাস অফ ইনিশিয়েটিং। যদি আপনি হিট দেন অথবা রেডিয়েশনে এক্সপোজ করেন, তাহলে কি হবে, তাহলে রিয়াকশনটা ইনিশিয়েটরটা অ্যাক্টিভেটেড হবে। অ্যাক্টিভেটেড হইলে সে আলটিমেটলি রিয়াকশনটাকে সামনের দিকে নিয়ে যাবে। ওকে, অ্যান্ড ইজ কেপ্ট আন্ডার এজিটেশন। এটা মনে রাখবেন, আমি প্রত্যেকটা বলতেছি, তারপরে আবার এক এক করে আমরা আলোচনা করব। আপনারা শুধু হাইলাইটেড ব্যাপারগুলি বোঝেন যে কি কি আসলে ধাপ আসতেছে। অ্যান্ড ইজ কেপ্ট আন্ডার এজিটেশন মানে কি বলেন? কুইক, কেপ্ট আন্ডার এজিটেশন মানে কি? এনিওয়ান? ক্লাসে জয়েন করে ঘুমাইলে হবে না। কি ব্যাপার? না পারলে তো অ্যাটলিস্ট বলতে হবে যে স্যার পারতেছি না। সবসময় একটা উত্তেজিত অবস্থায় থাকতে হবে। স্যার কেপটিট আন্ডার, জি স্যার উত্তেজিত অবস্থা এটা না, থাকবে এটা স্যার আসলে কেপটিট আন্ডার এটাই আমি জিজ্ঞাসা করছি। ওকে, কেপ্ট আন্ডার এজিটেশন, এখানে এজিটেশন বলতে বোঝাবে যে সবসময় এটা আন্ডার স্টাইরিং অর মিক্সিং এর মধ্যে থাকতে হবে।
ঠিক আছে, সবসময় এটাকে নাড়াইতে হবে অথবা মিক্স করতে হবে। ঠিক আছে, ওই পরিভাষা অনুযায়ী এখানে আসলে সেই অর্থে ব্যবহার হয়েছে এজিটেশন। ওকে, মানে প্রতিনিয়ত আপনাকে এই মিক্সচারটাকে কি বলবো যে মিক্স করে দিতে হবে, এজিটেশন করতে হবে। স্টাইরারের মাধ্যমে করতে পারেন আপনি, প্রপেলার বা ফ্যানের মাধ্যমে করতে পারেন, যেটা দিয়ে করেন আপনি আর কি। ঠিক আছে, আচ্ছা কেন করা হয়? ফর প্রপার হিট অ্যান্ড মাস ট্রান্সফার। কেন করা হয়? যেন হিট এবং মাস ট্রান্সফারটা ভালো হয়। ওকে, আচ্ছা এরপরে হলো অ্যাজ দি পলিমারাইজেশন প্রসিডস দ্য ভিসকোসিটি অফ দ্য মিডিয়াম। দেখেন যখন বিক্রিয়া যত সামনের দিকে যায়, ভিসকোসিটি অফ দ্য মিডিয়াম ইনক্রিজেস। ভিসকোসিটি কি হয়? বাড়ে, অর্থাৎ সান্দ্রতা বৃদ্ধি পায়। আপনার ধরেন প্রথম দিকে যেরকম দেখতে মানে যদি চোখে দেখার ব্যাপারটাই নিতে চান তাহলে প্রথমে দেখবেন যেরকম পাতলা থাকবে, আস্তে আস্তে যত টাইম যাবে এটার ঘনত্ব তত বাড়তে থাকবে। ঘনত্ব আসলে বলা উচিত না, কারণ ভিসকোসিটি আর ডেনসিটি দুইটা আলাদা জিনিস, তবুও বোঝার জন্য সেটা ব্যবহার করতেছি। যে আপনি বুঝতে পারবেন যে ব্যাপার মানে আপনার যে মিক্সচারটা সেটা দেখবেন ডেন্স হয়ে গেছে। ঠিক আছে, সহজে মুভ করতেছে না। ওকে, তারপরে and mixing becomes difficult। কি হয়? যত ভিসকোসিটি বাড়বে তত মিক্সিং করা ডিফিকাল্ট হবে, লিডিং টু প্রোডাক্টস উইথ ভেরি ব্রড মলিকুলার ওয়েট ডিস্ট্রিবিউশন। ভেরি ব্রড মলিকুলার ওয়েট ডিস্ট্রিবিউশন। এখন যখন সহজে আপনি নাড়াইতে পারবেন না, তখন যে ঘটনাটা ঘটে, মলিকুলার ওয়েটের ডিস্ট্রিবিউশনটা অনেক বড় হয়ে যায়, অর্থাৎ কন্ট্রোল খুব কম থাকে, অর্থাৎ মলিকুল বিভিন্ন সাইজের মলিকুল তৈরি হয়। আমরা আগেও বলছি পলিমারের কিন্তু মলিকুল এক একটা এক এক সাইজের হইতে পারে, সেটাতে কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, কোয়ালিটি চেঞ্জ হবে, ক্যারেক্টারিস্টিক্স খুব একটা চেঞ্জ হয় না, কিন্তু তারপরেও কিছুটা চেঞ্জ হয়, তাই না? যদি একটা আমরা ধরি যে একটা পলিথিলিনের ডিগ্রি অফ পলিমারাইজেশন 1000 হইতে পারে, একটা পলিথিলিনের ডিগ্রি অফ পলিমারাইজেশন 2000 হইতে পারে। দুইটার হয়তো বা প্রপার্টি সামান্য এদিক ওদিক হবে, কিন্তু দুইটাই কিন্তু পলিইথিলিন। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, যেহেতু আমরা ভালোভাবে যত এটা ঘন হয়ে যায় বেশি, তখন নাড়ানো কি কঠিন হয়ে যায়, তাই এর যে মলিকুলার ওয়েট ডিস্ট্রিবিউশন সেটা আলাদা আলাদা হয় বা ব্রড হয়, বিভিন্ন সাইজের পলিমার মলিকুল তৈরি হতে থাকে। ঠিক আছে, সুন্দরভাবে মিক্স করা কঠিন। আচ্ছা, দ্য রিঅ্যাকশন ইজ পিওরলি এক্সোথার্মিক। মানে কি? দ্য রিঅ্যাকশন ইজ পিওরলি কি এক্সোথার্মিক মানে কি? এখন আমি যাকে প্রশ্ন করব সে যদি উত্তর না দিতে পারে, ওর অ্যাটেন্ডেন্স আজকে বাতিল। ফজলে রাব্বি 155। জি স্যার। বলেন, এখানে যে দ্য রিঅ্যাকশন ইজ পিওরলি এক্সোথার্মিক এর মানে কি এই বাল্ক পলিমারাইজেশনের ক্ষেত্রে? স্যার রিঅ্যাকশনটা স্যার তাপ হারিয়ে বিক্রিয়া হবে। হুম, রিঅ্যাকশনটা তো স্যার তাপ তাপ হারিয়ে বিক্রিয়া হবে। এক্সোথার্মিক কি তাপহারী? তাপ তাপ উৎপাদন বিক্রিয়া হবে স্যার। স্যার তাপ উৎপন্ন হবে। ঘুম কি ঠিকঠাক ভাঙে নাই এখনো? এক্সোথার্মিক রে বানাই দিতেছেন তাপহারী। তাহলে হবে? একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন, কষ্ট হবে না। ঠিক আছে, আপনি যদি কম্পেয়ার করেন, আপনি যদি এখন ক্লাস করতেন, ইনস্টিটিউট আসতে হতো আপনাকে, তাহলে আপনি কি করতেন? এখন আপনার ঘুম থেকে উঠতে হতো আরো 1-1.5 ঘন্টা আগে, তারপরে আপনি ফ্রেশ হয়ে নাস্তা করে তারপরে ক্লাসে আসতেন। রিমেম্বার ইট। ঠিক আছে, ক্লাসটাকে একটু যত্ন করে করেন সবাই, জি স্যার। নাহলে পরে কিন্তু খুব কষ্ট হবে।
এখন কিছুই মনে হচ্ছে না, কিন্তু পরে কিন্তু কষ্ট হবে। ওকে, যাক, থ্যাংক ইউ, উত্তর দিতে পারছেন, চেষ্টা করছেন, দ্যাটস ইট। তাহলে বিক্রিয়াটা আমাদের যে বাল্ক পলিমারাইজেশন বা পলিমারাইজেশনের ক্ষেত্রে যে বিক্রিয়াটা হচ্ছে সেটা কি পিওরলি এক্সোথার্মিক, অর্থাৎ একদম সম্পূর্ণরূপে এক্সোথার্মিক, অর্থাৎ তাপোৎপাদী। এখন আমাদের এটাও কিন্তু মাথায় রাখতে হবে আমরা কেন এটাকে কন্টিনিউয়াস এজিটেশনের মধ্যে রাখতেছি। আবার নেটের কানেকশন একটু ফ্লাকচুয়েট করছে, আমরা আবার স্ক্রিনটা আমরা আবার স্ক্রিনটা শেয়ার করলাম যেহেতু ইন্টারনেট ফল করেছিল। আচ্ছা, দুঃখের ব্যাপার হলো হাইলাইট গুলি চলে গেল। আচ্ছা, আমরা এক্সোথার্মিক পর্যন্ত দেখলাম যে কি কি মেইন ইন্টারেস্ট আছে আমাদের এই মাস পলিমারাইজেশনে। এখন যদি আমরা খেয়াল করি তাহলে দেখেন ব্যাচ রিঅ্যাক্টরস আর ইউজড। কি ধরনের রিঅ্যাক্টর ব্যবহার করা হয়? ব্যাচ রিঅ্যাক্টরস। ওকে, ব্যাচ রিঅ্যাক্টরস আর কন্টিনিউয়াস রিঅ্যাক্টর, এই দুটার পার্থক্য বা এই দুইটার কম্পারিজন সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনাদের? ব্যাচ সিস্টেম, কন্টিনিউয়াস সিস্টেম কখনো পড়ছেন? সরি স্যার, এইবারই স্যার মনে হয় প্রথম শুনলাম, এরকম আচ্ছা, মনে হচ্ছে। আপনারা যখন ইন্ডাস্ট্রিয়াল পড়ালেখায় যাচ্ছেন এটা মনে রাখবেন, এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। ব্যাচ প্রসেস, ব্যাচ অপারেশন, তারপরে কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস অপারেশন। আর যদি রিঅ্যাক্টর ব্যবহার করেন সেখানে ব্যাচ রিঅ্যাক্টর, কন্টিনিউয়াস রিঅ্যাক্টর, এগুলি আপনাদের জানতেই হবে। আচ্ছা, ব্যাচ রিঅ্যাক্টর হলো ব্যাচে ব্যাচে রিঅ্যাকশন হবে, ঠিক আছে? যে রিঅ্যাক্টরের মধ্যে আপনি র মেটেরিয়ালগুলি একসাথে দিবেন, তারপরে রিঅ্যাকশন হবে, তারপরে রিঅ্যাকশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি প্রোডাক্টটাকে সেই রিঅ্যাক্টর থেকে বের করে নেবেন। বুঝতে পারছেন? অর্থাৎ আপনার যদি ব্যাচ 1 চিন্তা করেন, আপনি একবারে যতটুকু আপনার র মেটেরিয়াল আটে ওই রিঅ্যাক্টরে সেটা আপনি দিবেন, তারপরে বিক্রিয়া হবে সব কন্ডিশন মেনটেন করে, তারপরে বিক্রিয়া শেষ হবে, আপনি ম্যাটেরিয়ালগুলি বা যে প্রোডাক্ট আপনার ডিজায়ার্ড সেগুলি আপনি সরায় নেবেন। এটা হলো ব্যাচ সিস্টেম। আর কন্টিনিউয়াস সিস্টেমে যেটা হয় যে আপনি র মেটেরিয়াল সবসময় দিচ্ছেন, প্রোডাক্ট তৈরি হতে মানে রিঅ্যাকশন হচ্ছে রিঅ্যাক্টরে, এবং রিঅ্যাক্টর থেকে প্রোডাক্টও বের হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি অল দ্য টাইম সেখানে কন্টিনিউয়াসলি র মেটেরিয়াল ইন্ট্রোডিউস করতেছেন, রিঅ্যাকশন হচ্ছে, রিঅ্যাকশন হওয়ার পরে যে প্রোডাক্টগুলি হচ্ছে সেই প্রোডাক্টগুলি রিঅ্যাক্টর থেকে আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু রিঅ্যাকশনটা কন্টিনিউয়াস অবস্থায় আছে। আপনার র মেটেরিয়ালও আসতেছে, রিঅ্যাকশনটাও হচ্ছে, প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটাকে সরায় নিচ্ছে, কন্টিনিউয়াস। আমার কথাটা কি বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? আমাদের ইন্ডাস্ট্রিতে এখন বেশিরভাগ সিস্টেম ব্যবহার করা হয় কন্টিনিউয়াস। কেন? তাতে সুবিধা কি? কে? আর উৎপাদন বেশি হচ্ছে। হ্যাঁ, ইল্ড বেশি। ভেরি গুড, সুন্দর উত্তর দিচ্ছেন। ইল্ড বেশি, অনেক এফিসিয়েন্সি অনেক বেশি, তাই না? আপনাকে অপেক্ষা করতে হচ্ছে না রিঅ্যাকশন শেষ হওয়ার জন্য। আর বাল্ক কি বলে আপনার ব্যাচ প্রসেস সাধারণত ম্যানুয়াল লেবার বেশি লাগে, ঠিক আছে? আর আপনার শারিয়া কিছু বলবেন? শাহরিয়া ফেরদৌস 263। ওকে, আচ্ছা, কিছু বলবে না হয়তো। আর যদি আপনি ইল্ডের ক্ষেত্রে ব্যাচ প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস চিন্তা করেন, এটা বেশিরভাগ ক্ষেত্রে অটোমেটেড, অর্থাৎ যন্ত্রের মাধ্যমে, ঠিক আছে? আপনি র মেটেরিয়ালটাকে প্রোগ্রামড অবস্থায় ইন্ট্রোডিউস করতেছেন, যখন ও আবার প্রোডাক্টটা তৈরি করতেছে সে অল টাইম সে প্রোডাক্টটাকে আবার প্রোডাকশন লাইন দিয়ে বের করে দিচ্ছে। সো এইখানে কোনো গ্যাপ নাই, তাই এখানে প্রোডাকশনের যে ইল্ড সেটা অনেক বেশি, এটা ইকোনমিক্যালি অনেক বেশি এফিশিয়েন্ট, এবং এখানে ম্যানুয়াল লেবার অনেক কম লাগে। ক্লিয়ার? এটা মনে রাখবেন, এটা আপনাদের সামনেই হয়তো বা কাজে লাগবে, এখনো ওইভাবে পড়া শুরু করেন নাই।
আমাদের যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে কোর্সগুলি ছিল সেখানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছিল আপনাদেরও, সুতরাং এটা মানে থাকার অবশ্যই সম্ভাবনা বেশি। আচ্ছা, এরপরে দ্য ফেনোমেনা ইন হুইচ দ্য মলিকুলার ওয়েট অফ এ সাবস্টেন্স ইনক্রিজ ট্রেমেন্ডাসলি নোন অ্যাজ অটো অ্যাক্সেলারেশন। অর্থাৎ এখানে কি হয়, যেহেতু বিক্রিয়াটা খুবই দ্রুত সংঘটিত হয়, তাই এই যে সিস্টেম সেটাকে বলা হয় এই বাল্ক পলিমারাইজেশনের মধ্যে অটো অ্যাক্সেলারেশন। ঠিক আছে, যেহেতু এখানে মনোমারটাই সরাসরি বিক্রিয়া করতেছে, মনোমারের মধ্যে আপনি ইনিশিয়েটর দিচ্ছেন, আর কাউকে দিচ্ছেন না, সো দ্যাটস ওয়াই কি রিঅ্যাকশনটা অনেক ভিগরাস হবে। ক্লিয়ার? বুঝতে পারতেছেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। রেসপন্ড না করলে তো ক্লাস নেওয়াটা অড। এমনিতেই আপনাদের সামনাসামনি থাকলে কিন্তু আমাকে এতবার জিজ্ঞাসা করতে হতো না, আমি জিজ্ঞাসা করি এই জন্য যাতে শিওর করা যায় যে আপনি পার্টিসিপেট করতেছেন কি না। ঠিক আছে, যদি আপনারা আসলে প্রকৃতপক্ষে এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিজেদেরই দায়িত্ব পড়ালেখা করা, ঠিক আছে, টিচারের কাছ থেকে কতটুকু আপনি নিবেন সেটা আপনার দায়িত্ব, কিন্তু তারপরেও দেখা যায় যে আমাদের যে দেশের সিস্টেম তাতে জোর না করলে পড়ালেখা হয় না, এটা আপনারাও বুঝেন। আপনাদের ছোট ভাই বোন থাকলে বা যখন টিউশনি করাইতে যান আপনি নিজেই টের পান যে যদি আপনি না পড়ান দেখা যাবে ও পাসও করবে না, স্বাভাবিক কিছুই পড়বে না। আমি যতদূর সম্ভব চেষ্টা করতেছি, কিন্তু আপনারা যদি রেসপন্ড না করেন, নিজে নিজে দায়িত্ব না নেন, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। আমি চাই না যে আপনারা বিপদে পড়েন। এই জন্য বারবার ক্লিয়ার, ঠিক আছে, বুঝতে পারতেছেন বলতে হচ্ছে। অনেকটা নিজেরই মাঝে মাঝে হাসি পায় যে কি বলতেছি। চেষ্টা করেন যেন আমার সাথে আপনারা কন্টিনিউ করতে পারেন ক্লাসটা। স্যার। জি স্যার। আচ্ছা, এবার আমরা পরবর্তী, এইটা আপনাদের তাহলে বুঝতে সমস্যা তো নাই আশা করি। আমি এবার একেবারে একটানা পুরো প্রসেসটা খুব সহজে বাংলায় বলবো, ঠিক আছে, যত সহজে বলা যায় আপনাদের বোঝার জন্য। তারপরে আপনারা কেউ একজন আমাকে বলবেন। বাল্ক পলিমারাইজেশনের ক্ষেত্রে যেটা আপনার প্রথমে মাথায় রাখতে হবে যে মনোমারটা আমরা ইউজ করব সেটা কি ফর্মে থাকবে, লিকুইড ফর্মে, ঠিক আছে, অর্থাৎ লিকুইড মনোমার। সেই মনোমারের মধ্যে আমরা ইনিশিয়েটর, চেইন ট্রান্সফার এজেন্ট এগুলি ডিজলভ করব, অর্থাৎ মানে দ্রবণ তৈরি করব। তারপরে এই দ্রবণটাকে আমরা একটা রিঅ্যাক্টরের মধ্যে ট্রান্সফার করে সেই রিঅ্যাক্টরে হিট করব, হিট দিব, অথবা আমরা রেডিয়েশন ইন্ট্রোডিউস করব। হিট অথবা রেডিয়েশন, কেন হিট অথবা রেডিয়েশন দিতে হয়, যেন ইনিশিয়েট করে বিক্রিয়াটা, ইনিশিয়েটর যেন অ্যাক্টিভেটেড হয়। ইনিশিয়েটর অ্যাক্টিভেটেড হয়ে গেলে এরপরে বিক্রিয়াটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, পলিমারাইজেশন। তারপরে আপনাকে যেটা করতে হবে, এখন বিক্রিয়া যখন শুরু হয়ে যাবে, বিক্রিয়াটা পিওরলি এক্সোথার্মিক, সো আপনাকে সবসময় কন্টিনিউয়াস এজিটেশন এর মধ্যে রাখতে হবে বা কন্টিনিউয়াস স্টাইরিং এর মধ্যে রাখতে হবে, যাতে প্রপার হিট এবং মাস ট্রান্সফার হয়। ঠিক আছে, যেন তাপ এবং যে ভরের যে চারদিকে বা মিশ্রণের যে ট্রান্সফার সেটা যেন সমানভাবে হয়। আচ্ছা, এটা হলো আমাদের বিক্রিয়া কিভাবে শুরু করলাম আমরা সেটা। এখন আপনি কিভাবে বুঝবেন যে বিক্রিয়া আগাইতেছে? বিক্রিয়া যখন মনোমার থেকে পলিমারে ট্রান্সফার, দিও না কথা বলা লাগে মাঝে মাঝে। ঠিক আছে, মনোমার থেকে যখন পলিমারে কনভার্ট হবে তখন ভিসকোসিটি চেঞ্জ হবে, অর্থাৎ প্রথমে যদি লো ভিসকাস সলিউশন থাকে, আস্তে আস্তে দেখবেন ভিসকোসিটি অনেক বেড়ে গেছে, দ্রবণটা অনেক ভারী হয়ে গেছে। ওকে, ভারী হয়ে গেলে আপনার কি এজিটেশন করতে, ভারী হয়ে গেলে আপনার এজিটেশন করতে কষ্ট হবে, ঠিক আছে, বা এজিটেশন করতে গেলে আপনি টের পাবেন যে এটা দ্রবণটা ভার হয়ে গেছে, অর্থাৎ পলিমার তৈরি হচ্ছে। ক্লিয়ার? এখন যখন এই ভিসকোসিটিটা বাড়বে, একটা ডিফিকাল্টি কি হবে, সেই ডিফিকাল্টিটা হবে হলো যে আপনার
পলিমারের ক্ষেত্রে যে মলিকুলার ওয়েট ডিস্ট্রিবিউশন সেটা অনেক ব্রড হয়ে যাবে, অর্থাৎ বিভিন্ন সাইজের মলিকুলার ওয়েটের মলিকুল তৈরি হবে, ঠিক আছে? অর্থাৎ কোনোটা ছোট কোনোটা বড়, এরকম ডিফারেন্ট সাইজের মলিকুল তৈরি হবে। ডিফারেন্ট সাইজ বলা উচিত না, ডিফারেন্ট মলিকুলার ওয়েটের যে মলিকুল সেগুলি তৈরি হবে। আচ্ছা, এটা হলো একটা প্রবলেম। আচ্ছা, আর এরপরে আমাদের কি, এই যে ফেনোমেনা, যেহেতু আমরা একদম পিওর মনোমারের মধ্যে বিক্রিয়া করাইতেছি, সো বিক্রিয়াটা খুব ভিগোরাস হয়, খুব রিগোরাস হয়, সেই জন্য এটাকে বলা হয় অটো অ্যাক্সেলারেশন, ঠিক আছে? খুব দ্রুত এবং খুব প্রম্পট বিক্রিয়া হয়, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় ভিগোরাসের বাংলা কি যে অটো অ্যাক্সিলারেশন। তীব্র বিক্রিয়া হয়, সেই জন্য এটাকে বলা হয় অটো অ্যাক্সেলারেশন। বুঝতে পারছেন সবাই? আশা করি। স্যার আচ্ছা, এবার দেখেন সিস্টেমটাকে একটুখানি প্রসেস বা রিঅ্যাকশনের যে মানে রিঅ্যাকশন বলা উচিত না, স্টেপ বাই স্টেপ বলা হয়েছে যে ডিটেইল কি হয়। দেখেন, মাস অর ব্লক পলিমারাইজেশনের ক্ষেত্রে পলিমারাইজেশন অফ আনডাইলিউটেড পলিমার, মনোমার, আনডাইলিউটেড মনোমার। আনডাইলিউটেড বলতে কি বোঝাইছে? অদ্রবণীয়। ডাইলিউশন বা ডাইলিউটেড বলতে কি বোঝায়? আমরা ডাইলিউট করি কিভাবে সলিউশনকে, কে বলতে পারবেন? আমরা ডাইলিউটেড আমরা বলি না ডাইলিউটেড অ্যাসিড আর কনসেন্ট্রেটেড অ্যাসিড, এবার মনে পড়ছে? পানি যোগ করে। হ্যাঁ, ভেরি গুড। পানি যোগ করে বা আপনার যে স্ট্রেংথ কমায়, ডাইলিউশন করা মানে কি স্ট্রেংথ কমানো, ক্লিয়ার? সেটা আপনি জি পানি স্যার। যোগ করতে পারেন যদি অন্য কিছুতে দ্রবণীয় হয়, অর্থাৎ আপনি দ্রাবক যদি বাড়ায় দেন তাহলেই কি হবে, সেটা ডাইলিউটেড হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এই সিস্টেমে মাস পলিমারাইজেশন বা বাল্ক পলিমারাইজেশনের ক্ষেত্রে কি ব্যবহার করছি, ডাইলিউটেড মনোমার না আনডাইলিউটেড মনোমার? এটা কিন্তু আপনাদের উত্তর দিতে হবে। আমি কিন্তু আনডাইলিউটেড। আনডাইলেটেড মনোমার। কেন এটাকে আনডাইলিউটেড মনোমার বলা হয়েছে? আমি কিন্তু বিশ্বাস করি আপনারা অনেক স্মার্ট, এটা উত্তর দেওয়া উচিত। এখানে স্যার ইনিশিয়েটর আর সেইন ট্রান্সফারেশন স্যার ডিজলভ হচ্ছে, এটা কি এর লাগি স্যার? ওইটা না, ঠিক। মনোমারের মধ্যে কি কোন রকম সলভেন্ট ব্যবহার করা হয়েছে, না পিওর মনোমার ব্যবহার করা হয়েছে? পিওর মনোমার। পিওর মনোমার, তাহলে এখানে কোনো ডাইলিউশন হয় না, এটা বুঝতে পারছেন তো? এখানে কোন রকম এক্সট্রা সলভেন্ট ব্যবহার করা হয় না, পিওর মনোমার। তার মানে এটি কি আনডাইলিউটেড। আমরা যেরকম কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের মধ্যে যদি আমরা কোন রকম ওয়াটার না দেই তাহলে কি এটা ডাইলিউটেড হবে না? তাহলে ওটা আমরা কি বলতে পারি, আনডাইলিউটেড সালফিউরিক অ্যাসিড। ঠিক একইভাবে আমরা এই মনোমার যে ব্যবহার করতেছি আমরা এই রিঅ্যাকশনে, সেগুলি কি আনডাইলিউটেড মনোমার। আচ্ছা, এবার ক্যারিড আউট by adding a soluble initiator to pure monomer in liquid state. মনোমারটা লিকুইড স্টেটে আছে, ক্যারিড আউট বাই অ্যাডিং এ সলিউবল ইনিশিয়েটর। আমরা ইনিশিয়েটর যেটা ব্যবহার করব এটা সলিউবল, আমরা আগেই আলোচনা করে আসছি। আচ্ছা, the mixture is constantly agitated and heated to polymerization temperature. এটা আমরা কন্টিনিউয়াসলি এজিটেট করব এবং হিট দিব। Once the reaction starts, heating is stopped as the reaction is exothermic. শোনা যাইতেছে না। শুনতে পাচ্ছেন না? আচ্ছা দাঁড়ান, দেখি এটার একটা সিস্টেম। আগের লাইনটা শুনি নাই। ওকে, আবার বলি। The mixture is constantly agitated and heated. ঠিক আছে, যে এটাকে কনস্ট্যান্টলি হিট করা হয় এবং নাড়ানো হয়, মানে তাপ দেওয়া হয় এবং নাড়ানো হয়। তারপরে যেটা বলতেছে যে ওয়ান্স দ্য রিঅ্যাকশন স্টার্টস, যখন বিক্রিয়াটা শুরু হয়, হিটিং ইজ স্টপড অ্যাজ দ্য রিঅ্যাকশন ইজ এক্সোথার্মিক। ঠিক আছে, রিঅ্যাকশনটা কি হবে, এক্সোথার্মিক হয়ে যাবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস খেয়াল করেন, the heat generated is dissipated by circulating water jacket.
এটা আপনারা চিত্রটা এখনো দেখেন নাই। আমরা কি করব, যে রিঅ্যাক্টর আছে তার চারদিকে ওয়াটার জ্যাকেট থাকে। ওয়াটার জ্যাকেট বলতে এই রিঅ্যাক্টরের চারদিকে এরকম পাইপলাইন থাকে, যেটার মাধ্যমে কোল্ড ওয়াটারকে আপনার কি বলবো নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। কোল্ড ওয়াটার যখন কন্টাক্টে আসে এই হিটেড রিঅ্যাক্টরের, তখন সেইখান থেকে কি হিট ট্রান্সফার হয় এই হট যে রিঅ্যাক্টর তার থেকে কোল্ড ওয়াটারের মধ্যে হিটটা ট্রান্সফার হয়ে যায়, সেই ওয়াটারটাকে আমরা বের করে নিয়ে চলে যাই। তাহলে এইভাবে রিঅ্যাকশনের সবসময় একটা মানে জেনারেল টেম্পারেচার মেনটেন করা হয়। ভিসকোসিটি ইনক্রিজেস ড্রামাটিক্যালি ডিউরিং কনভার্সন। যখন মনোমার থেকে পলিমারে কনভার্ট হয় তখন কি হয়, ভিসকোসিটির একটা বড় জাম্প দেখা যায়, অর্থাৎ ভিসকোসিটিটা বেড়ে যায়। এখানে দেখেন চিত্র দেওয়া আছে, দ্য মেথড ইজ ইউজড ফর পলিমারাইজেশন অফ লিকুইড স্টেট মনোমার। সাধারণত লিকুইড স্টেট মনোমারের জন্য ব্যবহার করা হয়। ইট ইজ ইউজুয়ালি অ্যাডপ্টেড টু প্রডিউস পলিস্টাইরিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিমিথাইল মিথাক্রাইলেট অ্যান্ড লো ডেন্সিটি পলিইথিলিন। ক্লিয়ার? এখন দেখেন চিত্রটা একটা রিঅ্যাক্টরের সিম্পল একটা ডায়াগ্রাম দেখানো আছে। আপনারা যখন পরীক্ষার জন্য পড়বেন তখন যেটা করবেন, একটু এক্সক্লুসিভ একটা ফিগার অথবা একটু এক্সট্রাঅর্ডিনারি কোনো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন। এটা একেবারে সহজ। এটা না দিয়ে আপনি যদি ইন্টারনেটে খুঁজে একটু এর থেকে মনে করেন কমপ্লিকেটেড হোক, কিন্তু একটু সুন্দর একটু ডিটেইল কোনো চিত্র দিতে পারেন, তাহলে খুব ভালো। কিন্তু আমি বোঝানোর জন্য সবচাইতে সহজ চিত্রটাই এখানে দেওয়া আছে, সেটা ব্যবহার করতেছি। ওকে, দেখেন এখানে কি বলছে, এই যে রিঅ্যাক্টরের মধ্যে কি আছে, অ্যাজিটেটর, অর্থাৎ এটা ঘুরবে এবং মিক্সিং মানে কন্টিনিউয়াসলি মিক্সিং করবে। আর রিঅ্যাক্টরের পাশে দেখেন এই যে হিটিং এন্ড কুলিং জ্যাকেট আছে, অর্থাৎ এদিক দিয়ে যে ঠান্ডা পানি যায়, ঠান্ডা পানি কি করে ভেতর থেকে তাপটাকে নিয়ে বের হয়ে যায়, তাতে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার মেইনটেইন করা পসিবল হয়। আর রিঅ্যাক্টরের ভিতরে আমরা কি দিছি, মনোমার আর ইনিশিয়েটর। ওকে, এখন দেখেন অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ এই বাল্ক পলিমারাইজেশন। আমাকে একজন একটুখানি হেল্প করবেন। এখন অ্যাডভান্টেজ গুলি আপনারা একজন পড়বেন, আমি এরপরে আপনাদেরকে সেটার পরে ব্যাখ্যা করে দেব। একজন একটু পড়ে, যে কেউ। The system is simple and requires thermal insulation. ওকে, The polymer is ওয়েট, আপনি একটা করে বলবেন, তারপরে আমি সেটাকে আবার আপনাদের বোঝাই দিব, তারপরে আবার পরেরটা যাবে। আচ্ছা, এখানে যেটা জি, স্যার। বলছে দ্য সিস্টেম ইজ সিম্পল, এটা খুব সহজ। আপনি মনোমার দিছেন, ইনিশিয়েটর দিছেন, তাপ দিছেন, এরকম কোনো ডিফিকাল্ট কোনো প্রসেস কিন্তু এখানে ব্যবহার করেন নাই বা অপারেশন ব্যবহার করেন নাই, ঠিক আছে। অ্যান্ড রিকোয়ার্স থার্মাল ইনসুলেশন। থার্মাল ইনসুলেশন অর্থাৎ এটাকে আপনার ইনসুলেশন মানে কি বলেন, ফিজিক্সে পড়ছেন কিন্তু। ইনসুলেশন মানে কি? যে কেউ, ইনসুলেশন মানে কি? আচ্ছা, যদি সহজে আপনাদের বলতে চাই, ইনসুলেশন মানে অপরিবাহী বানায় ফেলা। অন্তরক মনে নাই, ফিজিক্সে পড়ে আসছেন, অন্তরক তো একটা চ্যাপ্টারের মধ্যে বিশাল বড় অংশ ছিল, সব ভুলে গেছেন, রিফ্রাকশন অফ একটা হিট। পরিস্থিতি। অন্তরক, তাহলে ইনসুলেশন করতে হয়, তাপ যেন বের হয়ে না যায়, কারণ না হলে রিঅ্যাকশনটা আপনি শুরু করতে পারবেন না, বা রিঅ্যাকশনের যে নির্দিষ্ট তাপমাত্রা সেটা আপনি ধরে রাখতে পারবেন না, ঠিক আছে। খুবই সহজ সিস্টেম, কিন্তু এটাকে কি করতে হয়, এখানে ইনসুলেশন ব্যবহার করতে হয়, জাস্ট এই একটা ঘটনা। এরপরে বলেন নেক্সট পয়েন্ট। The polymer is obtained pure. অর্থাৎ যে পলিমারটা আমরা পাবো সেটা কি হবে, পিওর। কারণ কি? বিশুদ্ধ থাকবে। কেন বিশুদ্ধ থাকবে? কেন বিশুদ্ধ থাকবে?
মনোমারটা স্যার প্রিয়। হ্যাঁ, আর কিছু আপনি এখানে কিন্তু এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল সলভেন্ট ব্যবহার করেন নাই বা অন্য কিছু ব্যবহার করেন নাই সেই জন্য। ওকে, জি স্যার। স্যার স্যার এখানে তো স্যার চেইন ট্রান্সফার এজেন্টও এগুলি স্যার খুবই ডিজলভ করা সামান্য হয়েছিল। ব্যবহার করতে হয় আসলে বলতে গেলে, যে ইনিশিয়েটর বা চেইন ট্রান্সফার এজেন্ট, এটা ধরেন আপনি যদি কিভাবে বলি, যদি আপনি ধরেন যে 10 কেজি মনোমার ইউজ করেন, আমি কেজিতেই বললাম 10 কেজি, এখানে তো আসলে কেজিতে পাবেন না, ধরলাম লিটার, 10 লিটার মনোমার আপনি ব্যবহার করলেন, সেইখানে আপনি দিবেন হলো 1 ml ইনিশিয়েটর, 1 ml-ও না, হয়তোবা কত হবে, আরো কম, ধরেন 1/2 ml অথবা তার থেকেও কম ইনিশিয়েটর বা চেইন ট্রান্সফার এজেন্ট ব্যবহার করতে হয়। ঠিক আছে, তো সে এত কম থাকে, তাতে তেমন একটা পরিবর্তন সে বা ইমপিউরিটি সে ইন্ট্রোডিউস করতে পারে না প্রোডাক্টে। কারণ ইনিশিয়েটরের কাজ কি, শুরু করে দেওয়া, চেইন ট্রান্সফার এজেন্টের কাজ হলো চেইনকে ট্রান্সফার করতে দেওয়া শুধু, এটা খুব বেশি তেমন কারণ নাই। আচ্ছা, এবার খেয়াল করেন থার্ড পয়েন্টটা বলেন। Large castings may be prepared directly. হ্যাঁ, একবারে অনেকগুলি তৈরি করা সম্ভব, যেহেতু এখানে আপনার পুরা রিয়েক্টরটাকেই আপনি ব্যবহার করতে পারতেছেন। ব্যাচ প্রসেসে কি আপনি একবারে র মেটেরিয়াল দিচ্ছেন, তারপরে একসাথে সব বিক্রিয়া হচ্ছে, তারপরে আপনি আবার সব প্রোডাক্ট মানে সব প্রোডাক্টকে সরায় নিচ্ছেন, সেই জন্য লার্জ কাস্টিংস তৈরি করা সম্ভব। বুঝতে পারছেন তো কেন আমি ব্যাচ জি স্যার। প্রসেসটা বোঝায় আসছি? আচ্ছা, এবার খেয়াল করেন ফোর্থ পয়েন্টটা আমাকে বলেন। Molecular weight distribution can be easily changed with the use of a chain transfer agent. এখানে আপনি যেহেতু আপনি ব্যবহার করতেছেন, ডাইরেক্ট মনোমার ব্যবহার করতেছেন, তাতে আপনার অল্প চেইন ট্রান্সফার ইউজ করেই, এজেন্ট ব্যবহার করে আপনি কি করতে পারেন, ইচ্ছা করলে যে মলিকুলার ওয়েটের যে ডিস্ট্রিবিউশন সেটাকে চেঞ্জ করতে পারেন। অর্থাৎ বিভিন্ন সাইজের মলিকুলার ওয়েটের মলিকুল আপনি তৈরি করতে পারেন, বা বিভিন্ন রকম কি বলবো স্ট্রাকচারের চেইন তৈরি করতে পারেন। এগুলো হলো অ্যাডভান্টেজ। এবার আসি ডিসঅ্যাডভান্টেজে, বলেন ডিসঅ্যাডভান্টেজ গুলি। Heat transfer and mixing become difficult as the viscosity of reaction mass increases. হ্যাঁ, যেহেতু এখানে পিওর মনোমার ব্যবহার করছেন, তার মানে কি যা মনোমার আছে সে যদি পুরাটাই পলিমারে কনভার্ট হইতে থাকে, তাহলে রিঅ্যাকশনে ভিসকসিটি কি অনেক বেড়ে যাবে না? হঠাৎ করে তো অনেক মানে ভারী দ্রবণ হয়ে যাবে, আপনি সেটাকে সহজে মানে করতে মিক্স করতে পারবেন না, তারপর তার মধ্যে হিট ট্রান্সফার ভালো হবে না, মাস ট্রান্সফার ভালো হবে না, একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হবে। ঠিক আছে, এরপরে সেকেন্ড Highly পয়েন্ট, exothermic. এক্সোথার্মিক, এটা একটা বিশাল ঝামেলা। অর্থাৎ আপনি যদি হিটটাকে কন্ট্রোল মানে টেম্পারেচারটা কন্ট্রোল করতে, হিটটাকে যদি আপনি ঠিকঠাক বের করে না দিতে পারেন সিস্টেম থেকে, তাহলে কি হবে, টেম্পারেচার মেনটেন করতে পারবেন, পলিমার কোয়ালিটি ডিগ্রেড করবে, ড্রপ করবে। থার্ড পয়েন্ট, The polymerization is obtained with a broad molecular weight distribution due to the high viscosity and lack of good heat transfer. এখানে যেটা খেয়াল করবেন, দেখেন আমাদের কিন্তু এই অ্যাডভান্টেজ হিসেবেও আমরা এই মলিকুলার ওয়েট ডিস্ট্রিবিউশনকে ব্যবহার করতে পারি, আবার ডিসঅ্যাডভান্টেজ হিসেবেও ব্যবহার করতে পারতেছি। কিভাবে, যদি আপনি চান যে বিভিন্ন রকমের মলিকুলার ওয়েট ডিস্ট্রিবিউশনটা কন্ট্রোল করতে, ধরেন আপনি চেইন ট্রান্সফার এজেন্ট দিচ্ছেন, তাতে আপনি যেরকম চাচ্ছেন সেই রেঞ্জে আসতেছে, কিন্তু তারপরেও যে রেঞ্জটা পাচ্ছেন সেটা অনেক বড়, অ্যাকুরেট কোনো রেঞ্জ, মানে ধরেন যে আপনি খুব ছোট কোনো রেঞ্জে পাচ্ছেন না। ঠিক আছে, এখানে মলিকুলার ওয়েটের যে রেঞ্জ সেটা অনেক বড় হবে আপনি যত যাই করেন এই বাল্ক পলিমারাইজেশনের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে Very, very low molecular weights are obtained. এটা হইতে পারে, এটা যে সব কেসে হয় তা না, তবে এটাও হয় যে ভেরি লো মলিকুলার ওয়েটে কনভার্ট হইতে পারে। তবে আমরা কিন্তু আরেকটা জিনিসও দেখে আসছি,
যদিও আমাদের, আচ্ছা ঠিক আছে দরকার নেই, যদিও আমাদের মনে করেন যে মলিকুলার ওয়েটের যে ডিস্ট্রিবিউশন সেটা অনেক বড়, অর্থাৎ বিভিন্ন ওয়েটের মলিকুল আমরা পাচ্ছি মলিকুলার ওয়েটের, কিন্তু যে মলিকুলার ওয়েটটা পাবো সেটা খুব বেশি হবে না, হয়তোবা রেঞ্জটা অনেক বড় হবে কিন্তু মলিকুলার ওয়েট যে সেটা খুব কম হবে। ঠিক আছে, যদি আপনি অনেক ক্ষেত্রে আমাদের কি হাই মলিকুলার ওয়েট কম্পাউন্ড প্রয়োজন পড়ে, হাই মলিকুলার ওয়েটের অনেক রকম অ্যাডভান্টেজ আছে। ঠিক আছে, স্ট্রেংথ, এর আপনার ফ্লেক্সিবিলিটি, তারপরে আপনি বিভিন্ন রকম কি বলবো এক্সট্রা কোয়ালিটি দেওয়া যায় বা পাওয়া যায় হাই মলিকুলার ওয়েট কম্পাউন্ডের থেকে, পলিমারের থেকে, সেটা আপনি এই সিস্টেমে অর্জন করতে পারবেন না। তাহলে আমরা মোটামুটি বাল্ক পলিমারাইজেশন আর বাল্ক অথবা মাস পলিমারাইজেশন সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম যে এটা কিভাবে করা হয় এবং এটার অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, কি ধরনের ম্যাটেরিয়ালকে তৈরি করা যায় এই পদ্ধতি ব্যবহার করে, সেটা আমরা দেখলাম। এবার আমরা যে নেক্সট সিস্টেমটা আলোচনা করব সেটা হলো সলিউশন পলিমারাইজেশন। এটাও কি হোমোজেনাস টাইপ অফ পলিমারাইজেশন, তাই না? এটাও কিন্তু হোমোজেনাস। বাল্ক পলিমারাইজেশন আর সলিউশন পলিমারাইজেশন দুইটাই হোমোজেনাস টাইপ অফ পলিমারাইজেশন, কিন্তু এখানে একটা বেসিক ডিফারেন্স আছে, যেটা হলো বাল্ক পলিমারাইজেশনে আমরা পিওর মনোমার ব্যবহার করতেছি, এখানে এক্সট্রা কোনো সলভেন্ট ইউজ করা হচ্ছে না রিঅ্যাকশন মিডিয়ামে, কিন্তু সলিউশন পলিমারাইজেশনের ক্ষেত্রে আমরা একটা এক্সট্রা সলভেন্ট ব্যবহার করতেছি, যে মনোমার এবং আমাদের ইনিশিয়েটর, চেইন ট্রান্সফার এজেন্ট এবং যা যা প্রয়োজন তাদেরকে ডিসলভ করবে রিঅ্যাকশন মিডিয়ামে। ঠিক আছে, তাহলে জি স্যার। কেন করা হচ্ছে? সাম ডিসঅ্যাডভান্টেজেস অফ বাল্ক পলিমারাইজেশন আর এলিমিনেটেড ইন সলিউশন পলিমারাইজেশন। খেয়াল করবেন আপনার যে বাল্ক পলিমারাইজেশনের ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখলাম, সেই ডিসঅ্যাডভান্টেজ গুলিকে এলিমিনেট করা যায় সলিউশন পলিমারাইজেশনের মাধ্যমে। কি হয়? মনোমার অ্যালং উইথ ইনিশিয়েটরস বা ইনিশিয়েটর ডিসলভড ইন সলভেন্ট ফর্মড পলিমার স্টেজ ডিসলভ। এটা অনেক ক্ষেত্রেই যে আপনার যে মনোমারটা এবং যে ইনিশিয়েটর সেগুলি সব ডিসলভ হবে সলভেন্টের ভিতরে, আবার যে পলিমারটা তৈরি হবে অনেক ক্ষেত্রে সেই পলিমারটাও কি হবে, সেই সলভেন্টের মধ্যে ডিসলভড অবস্থায় থাকে। তারপরে আবার সলভেন্টটাকে যদি আপনি সরায় দেন বা আপনার বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা করি ইভাপোরেট করি, তাহলে আপনি পলিমার প্রোডাক্ট হিসেবে পেয়ে যাবেন। ঠিক আছে, আবার এমনও হইতে পারে যে আপনি ধরেন যে সলভেন্ট যে আপনার যে পলিমার সেটা আপনি সলিড হিসেবেও পেতে পারেন, সিস্টেম থেকে আলাদাও হয়ে যেতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এমন হয় যে প্রোডাক্টটা সলভেন্টের মধ্যে ডিসলভড অবস্থায় থাকে। তবে আমি বলতেছি যে এইটাই যে হবে তা না, ইচ্ছা করলে এমনও হওয়া যায় যে এখানে প্রোডাক্টটা আলাদা হয়ে গেছে। তবে সেই সিস্টেমটা নিয়ে আমরা সামনে আলোচনা করব, সেটা হোমোজেনাস যেহেতু, ওইখানে যেহেতু একটু হেটেরোজেনাস সিস্টেম তৈরি হবে, তো আমরা সেটা নিয়ে সামনে একটু আলোচনা করব, এখন না। তো আজকের আলোচনাটা কেন্দ্রবিন্দুতে থাকবে হলো সলিউশন পলিমারাইজেশন। The mixture is kept at polymerization temperature and constantly agitated. এইখানেও কারণ কি, ওই যে যেহেতু আমরা আগেই পড়ে আসছি যে প্রপার হিট এবং মাস ট্রান্সফারের জন্য আমরা এই কাজটা করে থাকি। ডিপেন্ডিং অন কনসেন্ট্রেশন অফ মনোমার দ্য ভিসকোসিটি অফ সলিউশন ডাজ নট ইনক্রিজ। এইটা হলো একটা বড় অ্যাডভান্টেজ। যেহেতু আমরা মনোমারের সাথে সলভেন্ট ব্যবহার করতেছি, আপনি যদি শরবত বানান, নর্মালি যদি চিন্তা করেন, তাহলে কি পানির মধ্যে চিনির পরিমাণ কি খুব কম থাকে, এই জন্যই তো সলিউশন, তাই না? এটা তো কনসেন্ট্রেটেড না, আপনি শুধু একটা সলিউশন তৈরি করতেছেন, তাহলে সলিউশনের ভিসকোসিটি কি থাকে, অনেক কম থাকে কম্পেয়ার টু যে পিওর মনোমারের যে আমরা বিক্রিয়া ঘটাচ্ছি সেখানের থেকে। এখন আমাদের যদি ভিসকোসিটি কম হয় সলিউশনের, তাহলে সুবিধাটা কি? কেউ বলতে পারবেন যে ভিসকোসিটি যদি কম হয় তাহলে আমাদের সুবিধা কি?
আমরা যে মনোমার থেকে যখন পলিমারে কনভার্ট করলাম, বাল্ক পলিমারাইজেশনে আমরা বললাম যে ভিসকোসিটি জাম্প করে, তাতে আমাদের বিভিন্ন সমস্যা হয়। তাহলে যদি আমাদের সেই ভিসকোসিটি জাম্প না করে, যেহেতু সলিউশন অর্থাৎ মনোমারের পরিমাণ ও সলভেন্টের যেহেতু পরিমাণ বেশি থাকে, তাহলে মনোমারের পরিমাণ তো সেখানে কম্পারেটিভলি কম সলভেন্টের থেকে। তাহলে যখন পলিমার তৈরি হবে সেটাও পরিমাণে খুব একটা বেশি হবে না, তাতে কি কনসেন্ট্রেশন খুব একটা চেঞ্জ হবে না, ভিসকোসিটি খুব একটা বাড়বে না, তাতে সুবিধা কি? কেউ একজন স্যার বলতে- ভিসকোসিটি এনার্জি কম লাগতেছে, উৎপাদন বেশি হইতেছে, কারণ ভিসকোসিটি বেশি থাকলে তো এনার্জিটা বেশি আমার দেওয়া আচ্ছা, লাগতেছে। ভিসকোসিটি যদি কম থাকে তাহলে প্রথম যে সুবিধা হবে হিট ট্রান্সফার। আমরা কি সহজে এটাকে মিক্স করতে পারবো, তাই না? এজিটেট করতে পারবো, হিটটা চারদিকে সমানভাবে ছড়ায় যাবে, তাতে কি রিয়াকশনটা সব জায়গায় সমান হবে, মাস ট্রান্সফারটা সব জায়গায় সমান হবে, খুব সহজ হবে, এবং যে প্রোডাক্টের যে কোয়ালিটি, মলিকুলার ওয়েট, সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। ঠিক আছে, এটা হলো সলিউশন পলিমারাইজেশনের অন্যতম গুরুত্বপূর্ণ কি বলবো আপনাদের অ্যাডভান্টেজ। খেয়াল করেন, এই যে এখানে চিত্রে যেটা দেখাইছে, আমরা এখানে দেখেন প্রথমে এটা সিম্পল একটা ইয়ে দিছে, এটা যে আপনি বলবেন যে রিয়াকশন একেবারে যে এইটাই হয় এক্সপেরিমেন্টে, তেমন না, আপনাকে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে শুধু আর কি। তো ধরেন এখানে কি আমরা ক্লিয়ারলি যদি দেখি, যে আমরা যদি ভাবি যে এটা একটা সলভেন্ট, তার মধ্যে আমরা মনোমার অ্যাড করতেছি, হিট দিলাম, হিট দিলে রিয়াকশন হচ্ছে, রিয়াকশন হওয়ার পরে এজিটেশন করতেছেন, তারপরে আপনার পলিমার তৈরি হলে সেই পলিমারটাকে সলিউশন থেকে আপনি সরায় নিচ্ছেন। ঠিক আছে, আচ্ছা আমার এখানে একটা প্রশ্ন আছে, এটা কি বাল্ক পলিমারাইজেশন, সরি, এটা কি ব্যাচ প্রসেস এখানে যে চিত্রটা দেখানো হয়েছে, না কন্টিনিউয়াস প্রসেস? স্যার বেস প্রসেস। ভেরি গুড, এটা একটা ব্যাচ প্রসেস। আপনি রিঅ্যাকশন মিডিয়ামে সবকিছু অ্যাড করছেন একবারে, তারপরে রিঅ্যাকশনটা একসাথে করছেন, তারপরে আবার আলাদা করে প্রোডাক্টটাকে বের করে নিয়ে গেছেন, এখানে কোনো কন্টিনিউয়েশন হচ্ছে না। আচ্ছা আচ্ছা আমরা যদি এটা একটু পড়ি, তাহলে আমি একটা হয়তোবা স্লাইড আমাদের স্কিপ করে চলে গেছিলাম। সলিউশন পলিমারাইজেশনে যেটা, আফটার দ্য রিঅ্যাকশন ইজ ওভার দ্য পলিমার ইজ ইউজ সাচ অ্যাজ ইন দ্য ফর্ম অফ পলিমারাইজ সলিউশন অর দ্য পলিমার ইজ আইসোলেটেড বাই ইভাপোরেটিং দ্য সলভেন্ট। দুইটা সিস্টেমে আপনি পলিমারকে আলাদা করতে পারেন। যদি পলিমারটাও সলিউশনের মধ্যে যেহেতু থেকে যায়, যদি এরকম হয় যে পলিমারটা সলিউশনই থেকে যাচ্ছে, তাহলে আপনাকে কি করতে হবে, আপনি ওই সলিউশনটাকেই সরাসরি প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন, আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন। এখন তো আর মনোমার নাই, পলিমারটা চলে আসছে, সুতরাং আপনি পলিমারটাকে পেইন্ট, ইঙ্ক এইসব হিসেবে ব্যবহার করতে পারেন। মানে এগুলো হলো সিম্পল উদাহরণ। আর যেটা করতে পারেন, আবার যদি আপনি প্রোডাক্টটাকে আলাদা করতে চান, আপনি সলভেন্টটাকে যদি ইভাপোরেট করে দেন, উড়ায় দেন, তাহলে কি হবে, আপনি পলিমারটাকে পেয়ে যাচ্ছেন, সেটাকে আপনি প্রোডাক্ট হিসেবে সলিড, পাউডার অথবা গ্রেনিউল অথবা যেভাবে আপনি ব্যবহার করতে চান করতে পারেন। আচ্ছা, পলিমার সো পারফর্মড ক্যান বি ইউজড ফর সারফেস কোটিং। সাধারণত এই পলিমারগুলিকে কি হিসেবে ব্যবহার করা হয়? সারফেস কোটিং। সারফেস কোটিং বলতে কি, পেইন্ট হইতে পারে, আপনার বিভিন্ন রকম প্রোটেক্টিভ কোটিং হইতে পারে, এরকম। It is used for the production of polyacrylonitrile, PVC, polyacrylic acid, polyacrylamide, polyvinyl alcohol, PMMA, polybutadiene, etc. আচ্ছা, এটার অ্যাডভান্টেজ কি কি পড়েন একজন। যে কেউ। The solvent acts আমি আপনাকে শুনতে পাচ্ছি না। The solvent acts as a diluent
and helps in Diluent, ঠিক আছে? facilitating continuous হ্যাঁ, solvent acts as a diluent diluent. and helps in facilitating continuous transfer of heat of polymerization. Therefore, temperature control is easy. আচ্ছা, the The solvent solvent act allows ওয়েট একটা বলে একটু অপেক্ষা করবেন, আমি জাস্ট ওটাকে আবার আপনাদের জন্য একটু ভেঙে দিব, তারপরে আবার পরেরটায় যাবেন। হ্যাঁ, the solvent acts as a diluent and helps in facilitating continuous transfer of heat of polymerization. যেহেতু সলভেন্টটা ডাইলুয়েন্ট হিসেবে ব্যবহার করতেছি আমরা, বুঝতে পারছেন তো ডাইলুয়েন্ট বলতে কি বোঝায়? আমি কিন্তু এটা বলে আসছি শুরুতে। সেই ডাইলুয়েন্ট হিসেবে যেহেতু ব্যবহার হয়, তাতে কি করে সহজে এটার মধ্যে হিট ট্রান্সফার করা যায়, এটাকে সহজে মিক্স করা যায়, তাতে হিটটা চারদিকে সমানভাবে ছড়ায় যায়, তাই টেম্পারেচার কন্ট্রোল করা সহজ। নেক্সট, the solvent allows easy steering as it decreases the viscosity of reaction mixture. হ্যাঁ, স্টাইরিং করা সহজ হয় যেহেতু ভিসকোসিটিটা খুব একটা জাম্প করে না। থার্ড পয়েন্ট, Solvent also facilitates the ease of removal of polymer from the reactor. যেহেতু সলভেন্ট হিসেবে থাকে, সহজে একে রিঅ্যাক্টর থেকে বের করে নিয়ে আসা যায়। বাল্ক পলিমারাইজেশনের ক্ষেত্রে যেটা হয়, একবারে পুরাটাই পলিমারে পরিণত হয়ে যায়, তাতে দেখা যায় অনেক ক্ষেত্রে এটাকে রিঅ্যাক্টর থেকে বের করা একটা ঝামেলা হয়ে যায়। এখানে যেহেতু প্রোডাক্টের পরিমাণ কম থাকে, সো এটাকে সহজেই আলাদা মানে বের করে নিয়ে আসা যায় বা ট্রান্সফার করা যায়। ফোর্থ পয়েন্ট, Viscosity buildup is নেগলিজেবল। এটা অলরেডি আমরা পড়ছি। নেগলিজেবল মানে ভিসকোসিটি খুব একটা বাড়ে না, এটা একটা বড় অ্যাডভান্টেজ। এবার ডিসঅ্যাডভান্টেজ গুলি। To get pure polymer, evaporation of solvent is required additional technology, so it is essential to separate and recover the solvent. আচ্ছা, যেহেতু আমাদের প্রোডাক্টটা যদি সলভেন্টের মধ্যেই গুলে থাকে, দ্রবণীয় হয়ে থাকে, তাহলে আমাদের যদি এই প্রোডাক্টটাকে আবার আলাদা করতে হয় সলভেন্ট থেকে, তাহলে কি করতে হবে? ইভাপোরেট করতে হবে। ইভাপোরেট করতে গেলে আমাদের এনার্জি লাগবে, টাইম লাগবে, যেটা ডিসঅ্যাডভান্টেজ, তাই না? আবার সেই সলভেন্টটাকে আলাদা করে নিয়ে রিকভার করতে হবে, কারণ অনেক ক্ষেত্রেই সলভেন্টটা যেটা থাকে সেটা আমাদের প্রয়োজন পড়ে, আবার ব্যবহার করা যায়। দেন The method is costly since it uses costly solvents. এই মেথডে যে সলভেন্ট গুলি ব্যবহার করা হয় সেগুলির কোয়ালিটি খুব হাই থাকতে হয়, সেজন্য বেশিরভাগ ক্ষেত্রে এগুলি কি হয়, কস্টলি হইতে পারে, তাহলে অনেক খরচ পড়ে আর কি। দেন তারপর পয়েন্ট নাম্বার 3, polymers of light molecule white polymers cannot be formed as the solvent molecules may act as chain terminators. আচ্ছা, পলিমার্স অফ, আমি বলে দিচ্ছি, ঠিক আছে, আপনার এটা পড়তে কষ্ট হচ্ছে, আমি পড়ে দিচ্ছি। দ্য পলিমার্স অফ হাই মলিকুলার ওয়েট পলিমার্স, ঠিক আছে, এখানে বলছে পলিমার্স অফ হাই মলিকুলার ওয়েট, এখানে আবার পলিমার্স লেখার দরকার নাই, একটা লিখলেই হয়, ঠিক আছে, এটা একটু কারেকশন করে নিন। পলিমার্স অফ হাই মলিকুলার ওয়েট cannot be formed as the solvent molecules may act as chain terminators. এখানে যেটা হয়, হাই মলিকুলার ওয়েটের পলিমার তৈরি করা একটু কঠিন হয়, কারণ যে সলভেন্টটা ব্যবহার করা হয়, এই সলভেন্টটা অনেক সময় টার্মিনেটরের মতো কাজ করে, অর্থাৎ পলিমার চেইনটা খুব বেশি বড় হওয়ার আগেই টার্মিনেট করে দেয়। দ্যাটস ওয়াই মলিকুলার ওয়েটটা খুব বেশি বাড়তে পারে না বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, এরপরে The technique gives a smaller yield of polymer per reactor volume as the solvent wastes the reactor space. হ্যাঁ, আচ্ছা, এইখানে যেটা খেয়াল করবেন, আমার আগেরটায় ব্যাচ রিঅ্যাক্টরের ক্ষেত্রে কি সুবিধা ছিল, বা ব্যাচ রিঅ্যাক্টর বলা উচিত না আসলে, মাস পলিমারাইজেশন বা বাল্ক পলিমারাইজেশনের ক্ষেত্রে কি পুরা রিঅ্যাক্টরের মধ্যে আপনি মনোমার দিচ্ছেন, সেখানে কিন্তু আর কিছু এক্সট্রা অ্যাড করেন নাই, তার মানে মনোমার অনেকখানি দিতে পারতেছেন আপনি। কিন্তু যখন আপনি সলভেন্ট ইউজ করতেছেন সলিউশনের ক্ষেত্রে, তখন কি
সেই রিঅ্যাক্টরের বেশিরভাগ জায়গা জুড়ে থাকবে সলভেন্ট, আর তার অল্প জায়গা জুড়ে থাকবে মনোমার। সেই মনোমারটা কি হবে, কনভার্ট হবে পলিমারে, তাহলে কি পলিমারের পরিমাণও কম হবে। সো আলটিমেটলি আপনার যে ইল্ড সেটা বাল্ক পলিমারাইজেশনের থেকে কি কম হবে। নেক্সট পয়েন্ট, So next one is the purity of product is also not as high as that of bulk polymerization. Removal of last traces of solvent is difficult. কেন হয় এটা পিউরিটি কম? কারণ হলো এই যে আপনার প্রোডাক্টের মধ্যে সলভেন্ট থেকে যেতে পারে, এবং সলভেন্টকে একেবারে রিমুভ করা খুব কঠিন, হয়তো বা সামান্য পরিমাণে হলেও থেকে যাবে, তাহলে ইমপিওর করে দিবে আপনার প্রোডাক্টটাকে। এটা একটা বড় এটা কি হচ্ছে নন রিঅ্যাক্টিভ সলভেন্টের ভিতরে স্যার ডিসলভ করা হয় মানে মনোমারটা স্যার? হ্যাঁ, বেশি আপনার সলভেন্টের সবচাইতে বড় কোয়ালিটির একটা কি থাকতে হয়, নন রিঅ্যাক্টিভ। কেন সলভেন্ট বলবেন আপনি এটাকে? কারণ ও বিক্রিয়া যাবে না, যদি বিক্রিয়া চলে যায় তাহলে তো আর ওটা সলভেন্ট থাকলো না, ওটা কি হবে, রিএজেন্ট বা রিঅ্যাক্টেন্ট হয়ে যাবে, তাই না? অবশ্যই একটা কোয়ালিটি হইতে হবে যে এটা বিক্রিয়া করবে না আপনার মনোমারের সাথে সহজে। কিন্তু কি করে আপনি, ওই যে আপনার এই প্রশ্নটা হয়তো বা আপনি এইখান থেকে করছেন যে তাইলে এটা টার্মিনেটর হিসেবে কিভাবে কাজ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিক্রিয়া করে ফেলতে পারে সলভেন্টটা, এই জন্য এটা রিস্কি, এই জন্য এটা ডিসঅ্যাডভান্টেজ। অথবা দেখা গেল সে এমন একটা মানে কি বলবো যে সিচুয়েশন তৈরি করতেছে যে চেইনটা ট্রান্সফার হয়ে যাচ্ছে বা চেইনটা টার্মিনেট করে যাচ্ছে, ঠিক আছে? এটা এই জন্য ডিসঅ্যাডভান্টেজ সলভেন্ট ব্যবহার করা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা আজকে দুইটা প্রসেস আলোচনা করলাম, একটা হলো বাল্ক পলিমারাইজেশন আর একটা হলো সলভেন্ট পলিমারাইজেশন, না সলিউশন পলিমারাইজেশন। বলেন তো দেখি, আমি আর স্লাইডে ফেরত যাব না, কি পড়াইছি সেটা বলতে হবে তাড়াতাড়ি। স্যার সলিউশন পলিমারাইজেশন। ভেরি গুড, সলিউশন পলিমারাইজেশন। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আশা করি আপনাদের এটা তেমন একটা ডিফিকাল্টি হবে না। এই চ্যাপ্টারটা সহজ, এবং কি বলবো যে এখানে মানে খুব একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম বা ওইরকম তেমন কিছু নাই। এখানে যেটা আছে যে প্রসেস ডেসক্রিপশন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, বেশিরভাগ জিনিসই আপনি সহজেই মনে রাখতে পারবেন, এবং অনেক ক্ষেত্রে ইন্টারেস্টিংও লাগতে পারে অনেকের, ঠিক আছে? তো আপনি একটুখানি, আপনারা যদি একটু পরিশ্রম করেন, এখানে যদি এখান থেকে অ্যান্সার করতে পারেন, কোশ্চেন যদি আসে তাহলে সহজেই নাম্বার তোলা যাবে, ঠিক আছে? তো আমি এই পিডিএফটা স্যার এই চ্যাপ্টারের পিডিএফ, জি স্যার এইটাই স্যার। এটা আপনারা পান নাই? না স্যার, আমরা 3 সেকশন সি এন্ড ডি পাইনি স্যার। ও আমি তাহলে পাইনি স্যার। বোধহয় এ বি কে দেওয়া হয়েছে, আর তখন খেয়াল হয়নি যে সিডি কে পাঠাইছি কিনা। ঠিক আছে, ওকে, আজকেই পাঠাই দিচ্ছি এখন। ক্লিয়ার? জি স্যার। রেকর্ডটা দিতে পারতেছি না, আপনারা আমাকে আগে বলেন, আগের গুলি ডাউনলোড করছেন সব? না স্যার, আগের রেকর্ডগুলি ডাউনলোড করেন নাই স্যার? সব করে সবগুলি ডাউনলোড করেন, যতগুলি দেয়া আছে। আমি কিন্তু আমার জায়গা নাই আর ইয়েতে, ঠিক আছে? আমি এখন আর আপলোড করতে পারতেছি না আপনাদের। আমি কি বলছি বুঝতে পারছেন? এই শুক্রবারের মধ্যে ডাউনলোড করবেন, আমি শুক্রবারে সব ডিলিট করব যা আছে পুরাতন। জি স্যার। মনে থাকে যেন, না আর যদি না পারেন তাইলেও জানাবেন যে স্যার আমরা কিন্তু পারতেছি না। জি স্যার, শুক্রবারের পরে ডিলিট করেন। কেউ ডাউনলোড করেন নাই আপনারা? কেউ না? আর করছিলাম স্যার, একটা করা হয়েছিল স্যার। ভিডিওগুলো? হ্যাঁ হ্যাঁ, এই তো লেকচারের ভিডিওগুলি ডাউনলোড করছেন কিনা? আমি তো শুনছিলাম আপনাদের। জি স্যার, সব বেশিরভাগই স্যার ডাউনলোড করা আছে স্যার। আপনারা আজকে একটু চেক করবেন যে সবগুলি ডাউনলোড,
ঠিক আছে, আমি ডিলিট জি করে স্যার, আবার একটা ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে স্যার। ওই তো দেখেন যে সবগুলি দেয়া আছে কিনা, মানে আমি যা দিছি এই পর্যন্ত সবগুলি আছে কিনা। আমি আবার ডিলিট করে আবার নতুন করে লেকচারগুলি আপলোড করব, ঠিক আছে? আপনারা নিজেদের ইয়েতে হার্ড ড্রাইভেও রাখতে পারেন, সমস্যা তো নেই, কিন্তু সেটা তাড়াতাড়ি করতে হবে, কারণ যেহেতু অনেকগুলি ক্লাস, এত মানে স্পেস নাই যে আমি প্রত্যেকবার নতুন করে অ্যাড করব। ঠিক আছে, তাহলে জি স্যার। আগামী শুক্রবার পর্যন্ত টাইম দিলাম, কিন্তু আমি চেক করে যে কেউ একজন দায়িত্ব নিয়ে আমাকে জানাবেন। ঠিক আছে, কে জানাবে আমারে? কোনো ভয় নেই এখানে, যে আমাকে জাস্ট জানাবেন যে সব ডাউনলোড হয়েছে স্যার, পরবর্তীতে মানে নতুনগুলি স্যার দিয়ে দেন আমাদের। কে জানাবে? স্যার নাবিল কি দায়িত্বটা দেন স্যার? নাবিলকে দিব। ও কি ইউটিউবের দায়িত্ব কে নিছে? নাবিল? জি স্যার। ওকে, নাবিল কই? স্যার নাবিল ক্লাস করতেছে আজকে? না স্যার, ইউটিউবে আশিক সেকশন আশিক নিছে। আচ্ছা, আশিক কই? ও আচ্ছা আচ্ছা। আশিক কোথায়? স্যার আমিও পারবো, কিছু করে পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে, জি আপনারা স্যার, আছে স্যার, দায়িত্ব আছে নিয়ে স্যার। কাজটা স্যার, করে দিবেন, স্যার তাতে আপনাদের আমার পক্ষে সহজ হবে, আপনাদের জন্য দ্রুত রেকর্ডিংটা পেয়ে যাওয়া সহজ হবে। ঠিক আছে, তাহলে আমাকে একটু জানাবেন শুক্রবারে। আচ্ছা, এবার যেটা আমরা ক্লাস আশা করি আজকের এখানে শেষ করতে পারবো, কিন্তু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আজকে দেখি, সবাই তো ঘুমাইতেছে, আজকে আমি অ্যাটেন্ডেন্স কল করব, দেখি কয়জন আছে ক্লাসে। এখন দেখাচ্ছে 113 জন অ্যাটেন্ড করতেছে ক্লাস। আমি আপনাদেরকে 1 মিনিট 2 মিনিট 1 মিনিট না 2 মিনিট টাইম দিলাম, এর মধ্যে আপনারা প্রিপেয়ার্ড হবেন, তারপরে আমি অ্যাটেন্ডেন্স কল করা শুরু করব। ঠিক আছে? জি স্যার। বাকি যেগুলা ঘুমায় গেছে আপনাদের বন্ধু বান্ধব, ঘুম থেকে তুলেন। 2 মিনিট টাইম দিলাম, আর রেকর্ডিংটা এখানে স্টপ করলাম।